নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, আমাদের এখানকার সর্বাধিক সম্প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বা বিষয় হচ্ছে এসআইআর ফায়দা কার। দেখুন, এই নিয়ে বিস্তর অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন চ্যানেলে হয়েছে, আমাদের চ্যানেলেও হয়েছে। তো ন্যাচারালি এই যে বিশেষ নিবিড় সংশোধন অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা নিয়ে আগে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু তবুও প্রক্রিয়া যখন প্রায় শেষের মুখে, আমাদের আর একবার এই চ্যানেলে এই অনুষ্ঠানের বা এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান করতে হচ্ছে। তার কতগুলো বিশেষ কারণ আছে। আমি এই যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলছে, প্রথমে এটার গোড়ার কথায় আসে। এই প্রক্রিয়া সংগঠিত হচ্ছে মূলত ভারতীয় সংবিধানের 326 নং ধারা বা আর্টিকেল 326 এই প্রভিশন মেনে, যেখানে ইলেকশন কমিশন ঘোষণা করছেন যে নো এলিজিবল ভোটার টু বি লেফট আউট অ্যান্ড নো ইনএলিজিবল ভোটার বা পার্সন টু বি ইনক্লুডেড ইন দ্য ইলেকটোরাল রোলস। অর্থাৎ মোদ্দা কথা যেটা বোঝা যাচ্ছে, একটা অনৈতিক ভোটার বাদ দেওয়ার এইটা প্রক্রিয়া, যে এক্সারসাইজ করবেন মাননীয় নির্বাচন কমিশন। আচ্ছা, নির্বাচন কমিশন তো একটা স্বায়ত্ত শাসিত সংস্থা বা অটোনোমাস বডি। আমরা গোড়ার কথাতে যখন এসছি, কবে কোথায় এসআইআর হয়েছে সারা ভারতবর্ষে, আমাদের দেশে, সেইটা নিয়ে একটা আপনাদের সামনে আমি আগে তথ্যভিত্তিক প্রতিবেদন রাখি, তারপর পরবর্তী অধ্যায়ে আসবো আজকের অনুষ্ঠানের। আন্দামান নিকোবর, গোয়া, গুজরাট, কেরল, লক্ষদ্বীপ, পন্ডিচেরি, রাজস্থান, তামিলনাড়ুর 197টা বিধানসভা, পশ্চিমবাংলা, অন্ধ্র, চণ্ডীগড়, দিল্লি, দমনদিউ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, এই যে জায়গাগুলোর নাম বললাম, এই জায়গাগুলোয় এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছিল শেষবার 1/1/2002-তে। এরপরে আরও কতগুলো রাজ্যের নাম করছি: ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরাখণ্ড, এই সমস্ত রাজ্যগুলোতে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে 1/1/2003-এ। তামিলনাড়ুর 197টার পরে বাকি 37টা বিধানসভা, অসম, জম্মু কাশ্মীর, লাদাখ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা 1/1/2005-এ শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া, বা শেষবার এসআইআর হয়েছে। অরুণাচল প্রদেশে হয়েছে 2006-তে শেষবার। এটা হলো এসআইআর যে প্রক্রিয়া এখন আমাদের রাজ্যে চলছে, তার প্রশাসনিক দৃষ্টিকোণ, যেটা আমি, আপনি, আপনারা সবাই বুঝলাম। অনৈতিক ভোটার আর অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার একটা প্রক্রিয়া ও প্রয়াস, যেটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, এইটি কাঙ্ক্ষিত, এইটি প্রার্থিত। কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন বিদ্ধ করছে আমাকে রোজ প্রতিদিন, যাতে করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকারে আসীন তথা এই রাজ্যের বিরোধী দলের ভূমিকা নিয়েও। একটু বিশদে আপনাদেরকে বলি, আগে প্রশ্নগুলো রাখি আপনাদের বিবেচনার দরজায়, তারপরে নয় পরবর্তী আলোচনায় আসা যাবে। এখন অবধি যা এসআইআর হয়েছে, কোথাও কি এই প্রক্রিয়া 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করা হয়েছে, যেমনটা বিহার এবং এই পশ্চিমবাংলায় হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে? এটা প্রথম প্রশ্ন। 2, এই অমানসিক এবং অমানবিক কাজের চাপ নিতে না পেরে যে সকল বিএলও আত্মহত্যা করেছেন,
তার দায় নির্বাচন কমিশন কিংবা কেন্দ্রীয় সরকার নেবে? 3, নির্বাচন কমিশন যদি 2002-এর তালিকাকে ত্রুটিপূর্ণ মনে করেন, ওনারা করতেই পারেন, তাহলে বেশ কিছু রাজ্যের বিধানসভা এবং বর্তমান লোকসভা তো সেই তালিকায় নির্বাচিত, তাহলে ভেঙে দিয়ে পুনরায় নির্বাচনে যাচ্ছেন না কেন ওই ত্রুটিপূর্ণ তালিকা ভেঙে দিয়ে? 4, যদি অনুপ্রবেশই প্রধান সমস্যা হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভৌগোলিকভাবে সংযুক্ত থাকা বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন পুরাতন এসআইআর তালিকার ভিত্তিতে করেছেন কেন? ব্যাপারটা তো এইরকম নয় যে শুধু পশ্চিমবঙ্গে বনগাঁ আছে যেখান দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢোকে। আমরাও তো অল্প স্বল্প ভূগোল বই পড়েছি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গা দিয়েও তো ভিন দেশ থেকে বা প্রতিবেশী রাষ্ট্র থেকে লোক অনুপ্রবেশ করতে পারেন। সেই সমস্ত জায়গায় ওই পুরাতন এসআইআরের ভিত্তিতে নির্বাচন হলো কি করে? আমাদের এই চ্যানেল এনকে ডিজিটাল জনমত সমীক্ষায় বেশ অগ্রণী। বিশেষত এই চ্যানেলের অন্যতম কর্ণধার আমার সিনিয়র সাংবাদিক শ্রী প্রবীর বিশ্বাস। উনি বিগত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন নির্বাচনের প্রাক্কালে যে জনমত সমীক্ষা করেন বা করে থাকেন, সেইগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে ইট ইজ ক্লোজ টু দ্য রেজাল্ট। এটা তো জ্যোতিষ চর্চা নয় যে এটা বলেছি এটা মিলেছে, এটা মেলবার প্রক্রিয়া নয়, কিন্তু এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বিভিন্ন মানুষের সাথে কথা বলা, তাদের সাথে বিভিন্ন প্রশ্ন রাখা তাদের কাছে এবং তাদের সেই উত্তরের ভিত্তিতে তাদের মানসিকতা বোঝবার একটা চেষ্টা, এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রবীরবাবুরা যেটা করে থাকেন সেইটা ক্লোজ টু দ্য রেজাল্ট হয়, এটা বলতেই পারি। তাই আসুন সেই রেস ধরে আমাদের এই চ্যানেলের সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা একটা তুল্যমূল্য সম্ভাব্য ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনে জানাই আপনাদের। এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআরের পরে কি হবে বা কি হতে চলেছে সেটা আপনাদের বলবো। তার আগে এক ঝলকে আমরা দেখে নেব যে এই যে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায়, যেটা 2 থেকে 3 মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে, সেই এসআইআরের একটা তারিখ ভিত্তিক পর্যালোচনা আমরা করব। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত, যেখানে আমরা ছিলাম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অ্যাট এ গ্ল্যান্স, এসআইআর এক ঝলক। এখানে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ফর্ম বিলি করা হবে। এইটা বেড়ে হয়েছে 11 ডিসেম্বর। নির্বাচন কমিশন সম্প্রতি এইটাকে 7 দিন বাড়িয়ে 11 ডিসেম্বর করেছেন। আমার এইখানেতে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তিনি এখানে এসআইআর হবে এবং এসআইআর হওয়ার সময় বা এসআইআর হওয়ার প্রাক্কালে এবং এসআইআর চলাকালীন
এই গতকালও আপনারা সবাই দেখেছেন যে একটা অদ্ভুত লুনাটিক আচরণ যাকে বলে করেছেন নির্বাচন সদনের বাইরে দাঁড়িয়ে। তো এই যে 11ই ডিসেম্বর অবধি হয়েছে, রাজ্যের সরকারি দল কিন্তু কন্টিনিউয়াসলি একটাই কথা নির্বাচন কমিশনকে তারা অনুরোধ জানিয়েছেন বারে বারে, যতটুকু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়েছি, দেখেছি এবং সমাজ মাধ্যমে যেটুকু বেরিয়েছে, যে ডেজ আর ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ এই সময়টা অপর্যাপ্ত, এই সময়ের মধ্যে এই প্রক্রিয়া কমপ্লিট করা যায় না। যদি এই সময়ের মধ্যে এই প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তাহলে যে অমানসিক পরিশ্রম করতে হবে তার ফল আমরা দেখতে পেয়েছি। রাজ্যে SIR এর বলি প্রায় 38-39 জন হয়েছেন, তার মধ্যে বেশ কিছু BLO আছেন। তো মানুষের প্রাণের দাম তো নেই আজকাল, মানুষের প্রাণের দাম আজকাল উঠে গিয়েছে। যাই হোক, তো এইটা বেড়ে হয়েছে 11ই ডিসেম্বর, কিন্তু রাজ্যে সরকারি দল এই যে নির্বাচন কমিশনকে বারে বারে অনুরোধ করেছেন যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হোক, তাহলে তারা ঠিক ছিলেন প্রকারান্তরে, নির্বাচন কমিশন ভুল ছিল, এইটা প্রকারান্তরে প্রমাণিত। এরপরে আসি 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবার শেষ দিন ছিল, যেটা বেড়ে হয়েছে 16ই ডিসেম্বর, 16th ডিসেম্বর। 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026 অবধি অবজেকশন দেওয়া যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খোলা থাকবে, শুনানি চলবে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি 2026 অবধি। আর চূড়ান্ত ভোটার তালিকা কমিশনের সিলমোহর পড়বে 10ই ফেব্রুয়ারি, আর চূড়ান্ত তালিকা প্রকাশ 14ই ফেব্রুয়ারি। ভয়ঙ্কর ব্যাপার, একেবারে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, 14ই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এখন আমি একজন সাধারণ স্তরীয় সংবাদকর্মী হিসেবে এইবারে আপনাদের জানাবো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমার যে প্রশ্ন আমাকে উদ্বেলিত করছে সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। আমি নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। অন্ততপক্ষে 27th of নভেম্বর, 27শে নভেম্বর অবধি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেটা ছিল, যখন আমি লাস্ট এটাকে সার্চ করেছি, সেইটাই তুলে ধরবো। এটা তো মিথ্যা কথা বলবার ডেস্ক নয় বা মিথ্যা কথা বলবার বেসাতি করবার জায়গা নয়। এখানে ঘণ্টাখানেক ধরে মিথ্যে কথা বলা হয় না, বা এখানে বিশেষ রূপে অজ্ঞ কিছু মানুষ স্নো পাউডার মেখে বসেনও না। তো আমাদের এখানে আপনাদের সত্য কথা বলবার দায় রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। 27শে অক্টোবর 2025 অবধি এই রাজ্যে বোনাফায়েড ভোটার সংখ্যা ছিল 7,66,37,529 জন। এখানে BLO নিযুক্ত হয়েছেন 80,681 জন। ফর্ম দেয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে 7,64,59,129 জন, অর্থাৎ মোট ভোটারের 99.77%। ভালো করে শুনবেন কিন্তু এই তথ্যগুলো, তার কারণ এটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, আপনারাও গিয়ে সার্চ করে দেখতে পারেন। ফর্মস এন্ট্রি হয়েছে বা ফর্মস ডিজিটাইজড, ওদের দেওয়া তথ্য অনুযায়ী 5,37,51,626 জন, অর্থাৎ মোট বোনাফায়েড ইলেক্টার্সের 70.14%। এইবারে আসুন, আমি দুজন মানুষের কথা বলবো। আচ্ছা, তার আগে ভারতীয় জনতা পার্টির মধ্যে অভ্যন্তরীণ দলীয় গণতন্ত্রের কথা বলি। আমরা বিভিন্ন দিন বা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন রাজ্য জুড়ে, যেমন ধরুন কিছুদিন আগে সম্ভবত এই চ্যানেলে একটি অনুষ্ঠানও আমি করেছি, ইন্দ্রজিৎ সিং পারমার মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী, তিনি রাজা রামমোহন রায়কে নিয়ে একটি কটূক্তি করেছেন
তারও কিছুদিন আগে হরিয়ানা স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে গান্ধীজির আজাদি আন্দোলনে কোনো ভূমিকা নেই, বাপুর আজাদি আন্দোলনে কোনো ভূমিকা নেই। তো আবার কিছু কিছু লোক দামোদর বিনায়ক সাভারকারকে 5 বার মুছিলেখা দিয়ে ক্ষমা চাওয়া দেশ নেতাকে এখন স্বাধীনতা সংগ্রামী বানাবার চেষ্টা করছেন। কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির মূর্খ, অপগণ্ড, চোর এবং আর যা যা বিশেষণ হয়, অশিক্ষিত, কেউ বলছে আমি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স যেরকম সাবজেক্ট কোনোদিন শুনিনি, তাতে আমি গ্র্যাজুয়েশন করেছি, কেউ ক্লাস 6 অবধি পড়েছেন, কেউ আগে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, পরে মাধ্যমিক পাস করেছেন, উঁচু থেকে শুরু করেছেন আর কি। তো এই রকম লোকজনকেও কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দায়িত্বপূর্ণ পদে আনা হয় এবং ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে সরকার আছে সেই সমস্ত জায়গায় তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়। এই একটা ভয়ঙ্কর গণতন্ত্র, এইটা আমি জানালাম আপনাদের। এইবার আমি যে দুজন মানুষের কথা বলবো তার মধ্যে একজন একেবারেই মানসিক স্থিতি হারিয়েছেন। তিনি হলেন রানাঘাটের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সাংসদ। তিনি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে বলেছিলেন যে এখানে এসআইআর প্রক্রিয়া যদি শুরু হয় 4 কোটি লোকের নাম, অর্থাৎ 4 কোটি অনুপ্রবেশকারী আছে, ওই 7 কোটি ভোটারের মধ্যে যে তথ্য আমি কিঞ্চিত পূর্বে আপনাদেরকে দিয়েছি তার মধ্যে 4 কোটি লোকের নাম বাদ চলে যাবে। ইনি হলেন জগন্নাথ সরকার। তো ওনার জন্য আমি আশা করব ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব ভালো একটা মেন্টাল অ্যাসাইলাম খুঁজবেন। আর আরেকজনের কথা বলছি, তিনি রাজ্যের আরেকটি খুব গুরুত্বপূর্ণ পদে আসীন। তিনি রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। তিনি একেবারে মানসিক স্থিতি হারিয়েছেন বলবো না, কিন্তু তার আচার আচরণ, অন্য লোককে অপমান করা এবং কথাবার্তা বলার ভঙ্গিমা, তাতে করে যেটা স্পষ্ট হচ্ছে কালে দিনে সেটা হচ্ছে উনি ধীরে 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 মানসিক স্থিতি হারাচ্ছেন। তো তিনি বলেছিলেন যে 90 লক্ষ লোকের নাম বাদ যাবে। একটা টার্ম রোহিঙ্গা, এইটা এখন খুব চলছে। যেমন ওই আরজি করের সময় আপনারা দেখেছেন একটা টার্ম চলছিল শিরদাঁড়া, ওই রকম একটা টার্ম এখানে চলছে। 90 লক্ষ বাদ যাবে কারা? রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভালো কথা। শুভেন্দুবাবু, নির্বাচন কমিশনের দেয়া তথ্য তো আপনার সাথে বা আপনাদের সাথে মিলছে না। কি হবে? বিহারে যেটা বিজেপির আশীর্বাদ হয়েছে ওটাই এখানে অভিশাপ হবে। আমি একটু আগে বলেছি আমাদের চ্যানেলের একটা লব্ধ প্রতিষ্ঠ সুনাম আছে নির্বাচনী প্রক্রিয়ার সময়কালে যে এক্সিট পোল জাতীয় করার। তো এই প্রক্রিয়া এসআইআর যেটা চলছে এটা শেষে হয়তো এনকে ডিজিটালের ডেস্ক থেকে আরও ডিটেলে বা আরও বিশদে আমার সিনিয়র সাংবাদিকগণ যারা আছেন তারা জানিয়ে দেবেন আপনাদের। কিন্তু আমি আজকে আপনাদেরকে আমার অবজারভেশনটা জানিয়ে রাখি, মেরে কেটে 30 থেকে 35টা আসন বিজেপি পেলেও আমি খুব আশ্চর্য হব এবং খুব অবাক হব। আরও ডেফিনিট বলে দেওয়ার সময় এখনো আসেনি, আরও ডেফিনিট বলে দেওয়া হবে। তো তার জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে, প্রক্রিয়া শেষ হোক এসআইআর। শুভেন্দুবাবু, আপনাকে বলি, পাগলামো করে ভোট হয় না। একটু আপনার দলের নেতাদের কেন্দ্রীয় স্তরে যারা রয়েছেন, যারা ভোট পাখির মতো হেলিকপ্টারে করে উড়ে আসবেন আর জেডব্লিউ ম্যারিয়েটে 100 কোটি টাকা ব্যয় করে 2.5-3 মাস এখন থাকবেন আসন্ন নির্বাচনের প্রাক্কালে, সেই সমস্ত যারা এবং বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার, নোংরা কথা এবং নোংরা আচরণ করবেন,
আগামী কয়েকটা মাস ধরে যেটা বিভিন্ন নির্বাচনে আমাদের সহ্য করতে হয়, এবছরও সহ্য করতে হবে এইবারে। তো আপনার দলের সেই আগত নেতাদের একটু বলুন মানুষকে সম্মান জানাতে। আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট অথবা নথিবিহীন অভিবাসনকারী, দিস ইজ দ্য টার্ম টু বি ইউজড। পৃথিবীর কোথাও অনুপ্রবেশকারী বলে মানুষকে অসম্মান করা হয় না, একমাত্র পশ্চিমবাংলায় আপনারা করছেন। অভিবাসনকারী যেটা বললাম, অর্থাৎ নথিবিহীন অভিবাসনকারী বা আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট, এইটা বলা হয়। এইভাবে ভোট হয় না, মানুষকে অসম্মান করে ভোট হয় না, বিএলও মেরে ভোট হয় না, নাম বাদ দিয়ে, জোর করে নাম বাদ দিয়ে ভোট হয় না, একে তাকে অপমান করেও ভোট হয় না। হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ভোট হয় না। ভোট হয় উন্নয়নের প্রেক্ষিতে, ভোট হয় সুশাসনের প্রশ্নে, ভোট হয় মানুষের রোজনাম চায় পাশে থাকবার দৃঢ় অঙ্গীকারে। এখন দেখুন কি হয়, আপনাদের অসভ্যতামির জয় হয় নাকি মানুষের আবেগের জয় হয় আগামী নির্বাচনে, আমরা সেটাই দেখব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।